আসসালামু আলাইকুম। আমার পিছনে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন, তিনি এক সময়ের মুক্তিযোদ্ধা। ওনার কাছে কিছু ডকুমেন্ট আছে, কিছু প্রমাণ আছে। আমরা আজকে ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করব যে আসলে উনি কি আসলে মুক্তিযোদ্ধা কিনা, এবং উনি যদি আসলে মুক্তিযোদ্ধা হয়ে থাকে এবং আমার ভিডিওটা যদি এরকম কেউ দেখে থাকেন মুক্তিযোদ্ধা বিষয়ে মন্ত্রণালয়, অথবা এমন কেউ একজন থাকেন যে ওনার বিষয়ে কেউ হেল্প করতে পারবে। কারণ উনি আমাদেরকে যেটা বললো সেটা হচ্ছে উনি খুবই নিরুপায়, উনি মুক্তিযুদ্ধ হয়েও ওনার কোনো সার্টিফিকেট নাই। তা আমি চলুন আমরা একটু আঙ্কেলের সাথে কথা বলে দেখি যে আঙ্কেলের মুক্তিযুদ্ধ বিষয়ে কিছু কথাবার্তা আমরা জানতে পারি কিনা, বা আঙ্কেল কতটুকু মুক্তিযোদ্ধা। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ভালো আছি। ওয়ালাইকুম সালাম। আপনার দিনকাল কেমন যাচ্ছে? আমার দিনকাল ভালো যাচ্ছে না। আচ্ছা, পুরো নামটা বলবেন একদম। আমার পুরো নামটা হলো মোহাম্মদ মুর্তুজা। মোহাম্মদ মুর্তুজা। জি। আচ্ছা, আপনার বাড়ি হচ্ছে মেহেদিনগর গ্রাম, মেহেদিনগর। 2 নং হিঙ্গুলি ইউনিয়ন, থানা বর্তমানে জোরালগঞ্জ, আচ্ছা, পোস্ট অফিস হিঙ্গুলি। এটা কি মিরসরাইয়ে পড়ছে? হ্যাঁ, মিরসরাই থানাটা নতুন হয়েছে, এখন আমরা জোরালগঞ্জ থানায় আসতে বুঝি। আপনি যে বললেন আপনি মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধা যখন যুদ্ধ চলাকালীন শুরু থেকে আপ টু লাস্টে পর্যন্ত, তখন বুইয়াঘাট বলি একটা জায়গার নাম ছিল। নদীতে এপার ওপার বিভিন্ন জায়গায় মানুষ নৌকাত করি আমি পার করতাম। গাড়ির ডাকটা আমাদের কাছে ছিল। আমার বাবাও ছিল ওই টাইমে। এখন আমার বাবা না, আমার বাবা মারা গেছে। আমার বড় ভাই ছিল, কথা বলছেন। এখন শরণার্থী গল এবং মুক্তিযোদ্ধা অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় নাম বললে শেষ করা যাবে না, পৌঁছায় দিছি। কারো থেকে টাকা পয়সা করে লই নেই, জুলুম করি নাই। এমনকি মুক্তিযোদ্ধা বর্ডারে নিয়েছি আনছি, কারো থেকে টাকা নিই নেই। সর্বশেষ 1971 সালে আমার বাড়িকে জ্বালা দিছে। জ্বালা দেওয়ার পরে আমি 1971 সালে আমি ইন্ডিয়া হরিণা ক্যাম্পে অংশগ্রহণ করেছি। আচ্ছা, আপনার বাড়িটা কোন জায়গায় পড়ছেন? আমার বাড়িটা হলো মিরসরাই। মিরসরাই? জি। আপনি কোন থানা এটা? এটা জলগঞ্জ থানা। জলগঞ্জ থানা। হ্যাঁ, গ্রাম মেহেদিনগর। গ্রামের নাম হচ্ছে মেহেদিনগর। জি। আচ্ছা, তারপর? পোস্ট অফিস হিঙ্গুলি। পোস্ট অফিস হচ্ছে হিঙ্গুলি। হিঙ্গুলি। তখন আমার বাড়িকে যখন জ্বালা দিছে, তখন আমি নিরুপায়ে থাকতে পারতেছি না। আমার বড় ভাই মা বাপকে অনেক নির্যাতন করছে, বুঝলেন না, পশ্চিমারা রাজাকাররা আমার জন্য। তখন আমি থাকতে পারতেছি না। তখন 1971 সালে 6 তারিখ 6 মাস রোজ মঙ্গলবার 1971 সালে আমি হরিণা ক্যাম্পে অংশগ্রহণ করেছি। ছাগলাইয়া তাকিয়া রোড দিয়ে শ্রীনগর দিয়ে আমি বর্ডার ক্রস করেছি। তখন আমরা হরিণা ক্যাম্পে যখন কিছুদিন ট্রেনিং করেছি, তখন ওইখানে আমাদের নাম লিখছে ছাত্রনেতা মহিউদ্দিন, এবং নগরখানার দায়িত্বে ছিল শাহাবুদ্দিন চেয়ারম্যান, মরহুম শাহাবুদ্দিন, যে উনি মারা গেছে, এবং ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রামের এম এ আজিজ, মন্টু বাউ আমাদেরকে দেখাশোনার করার জন্য যাচ্ছে ক্যাম্পের ট্রেনিং অবস্থায়, বুঝলেন। তখন ওইখান থেকে আমাদেরকে 4-5 দিন ট্রেনিং করার পরে আমাদেরকে পাঠা দিয়েছে বগাভার, ত্রিপুরা রাজ্যে বগাভার। সেখানে আমরা ট্রেনিং করি, 21 দিন ট্রেনিং করি। 21 জন গ্রুপ দিয়ে আমাদেরকে পাঠাই দিয়েছে পয়েন্টে, পয়েন্টে অর্থাৎ বিলিঞ্জা ফোর্সেরও আমরা যুদ্ধ করেছি। সেখান থেকে আমরা সামলাশিয়া টিলা দিয়ে মিরসরাই 2 স্টেশন দিয়ে আমরা আবুদ রোড বাঞ্জা রোডে যুদ্ধ করেছি। তখন দেশ স্বাধীন হয়ে গেছে। দেশ স্বাধীন হওয়ার পরে আমরা অস্ত্র জমা দিয়ে ফেলছি, বুঝলেন না। এখন এরপরে যে মনে করেন ভারতীয় তালিকাতে নাম নাই, এরাও তো ভুলও করতে পারে, অত ইচ্ছাকৃতভাবে অইচ্ছাকৃতভাবে ভুল করতে পারে, সেটা তো আমার অপরাধ না। এখন আমি ইমানদার হিসাবে আল্লাহ রাসূলকে হাজির নাজির করি বলতে পারি আমি একজন মুসলমান, আমি সঠিক একজন আসলে মুক্তিযোদ্ধা। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে, আপনি যে এলাকায় ছিলেন বা যাদের সাথে আপনি মুক্তিযুদ্ধ করেছেন, ওই এলাকার কমান্ডার তো একজন? হ্যাঁ, কমান্ডার ছিল। আমার কমান্ডার হলো মিঠারা জয়নালাবদ্দিন। প্লাটুন কমান্ডার ছিল বাবুল চৌধুরী। বাবুল চৌধুরী। মুক্তিযুদ্ধের পরে তো আমি যতটুকু জানি যে এরপর একটা ওনারা বিভিন্ন জনের যারা যারা মুক্তিযুদ্ধ করেছিল ওনাদের নাম সংগ্রহ করেছিলেন। পরবর্তীতে এটা আস্তে আস্তে ওনারা নাম রাখুন। আমি কিছুদিন দেশের বাইরে ছিলাম। আচ্ছা, মুক্তিযুদ্ধের পরে আপনি দেশের বাইরে ছিলেন? হ্যাঁ, আমি দেশের বাইরে ছিলাম। তখন এরা বলে যে আমি দেশের থেকে আসি। তখন গত বিএনপির আমলে আমাকে যখন গেছি, ওরা আমাকে ছাড়া দেয়নি। আমি আবেদন করেছি এবং ইন্টারভিউতে গেছি। সে লাস্টে আমাকে টাকা পয়সা চাইছে, আমি টাকা পয়সা দিতে পারিনি, আমাকে এন্ট্রিও করে নাই। সে লাস্টে আমি আপিল করেছি মন্ত্রণালয়।
আচ্ছা জামুকাতে। আচ্ছা, আপিলেরও গত 17 সালে আপিল করেছি। এখন কি অবস্থা? শুনেন, যখন আপিল করেছি, আপিলের হানা কোনো জবাব দেয়নি। ওই জবাব না দেওয়াতে আমি হাইকোর্টে রিট করেছি আমার আপিলটা নিষ্পত্তি করার জন্য। হানা জবাব দিবেন তো আপনি, বুঝলেন? এই পর্যন্ত কোনো আমি পাইনি। আমি সরকার মহোদয়ের কাছে এবং কি সচিবের কাছে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এবং কি মুক্তিযুদ্ধ সংসদ, এদের কাছে যারা দায়িত্বে আছে তাদের কাছে আমি অনুরোধ করবো, দাবি রাখবো, আমি একজন সঠিক মুক্তিযুদ্ধ, আমি আসলেই আমি মুসলমান, আমি আল্লাহ রসুলের হাজির নাজির করি বলতে পারি। আমার প্রাপ্যটা দশাপতি মুক্তিযুদ্ধ যেভাবে পায়, আমার প্রাপ্যটা আমাকে জমতে আমি চাই। ওই ওখানে যে মুক্তিযোদ্ধার যে একটা সিরিয়াল নাম্বার থাকে বা একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, এই ধরনের কোনো কিছু হচ্ছে আমি যখন আবেদন করি আমার ডিজি নম্বর, ওটাকে ডিজি নম্বর বলা হয়। ডিজি নাম্বারটা কি আপনার মনে আছে? মানে না, মনে নাই, ওটা মুখস্থ বলে আমার ঘরে কাগজপত্র আছে, আমি বলতে পারবো, বুঝলেন? ডিজি নম্বরটা পড়ছে ওইখানে, মন্ত্রণালয় আছে আমার, বুঝলেন? এই পর্যন্ত আমার কোনো নেই। এখন সরকার মহোদয়ের কাছে আমাদের পুরাতন নতুন যারা সরকার মহোদয়, রাষ্ট্রপতি, রাষ্ট্র পরিচালনা করে, তাদের কাছে আমার আকুল আবেদন এবং কি নমনীয়ভাবে আমি আহ্বান করেছি আমার প্রাপ্যটা আমাকে দে। আপনি যে আপিলটা করেছেন এখন সেটা কি বাতিল হয়ে গেছে? না, বাতিল হয়নি, সেটা বাতিল হয়নি, সেটা মন্ত্রণালয়কে হাইকোর্টের জবাব দেবে। ইতিমধ্যে তো গন্ডগোল চলিয়ে গেছে দেশে, কোর্ট বন্ধ, তখন আইনজীবী যখন কোর্ট চেম্বারে যাবে, জবাবটা আসছে না আসছে আমাকে জানাবে বলছে, বুঝলেন? এই পর্যন্ত আমি অনেক কষ্ট, দেখেন আমি একজন মুক্তিযোদ্ধা, আমি বাচ্চা কাচ্চা লই, আমার ছেলেমেয়ে নিয়ে আমি অনেক কষ্ট করতেছি, মানুষের সাহায্য দিলে আমি খাই, নইলে খাই না। আমি যদি একজন মুক্তিযুদ্ধ যদি জনগণের সাহায্য নিয়ে যদি ভাত খাই, জীবন নির্বাহ করি, তাহলে আমি মনে করি সারা বাংলাদেশের জাতি নয়, সারা বিশ্বের জাতি কলঙ্ক বলি আমি মনে করি। আচ্ছা, আপনার এলাকার মধ্যে এখন বর্তমানে কতজন মুক্তিযোদ্ধা আছে আপনার জানা মতে? আমার এলাকাতে যারা মুক্তিযোদ্ধা ভাতা পায় বা বিভিন্ন সুযোগ সুবিধা পায়? সুযোগ সুবিধা মনে করেন আপনার 250, 200 আছে। আচ্ছা, পুরো আপনার এই পুরা মিরসরাই থানা। মিরসরাই থানার মধ্যে? জি। আচ্ছা, ওনাদের কাছে কি আপনি কখনো গিয়ে যোগাযোগ করেছেন? যোগাযোগ করেছি, ওর কাছে যার কাছে যাই তারা আমার কাছে টাকা চায়, আমি টাকা দিতে পারিনি, আমার নামও এন্ট্রি করে নেই, বুঝলেন? আমার কাছে টাকা চায় যে কোনো 2,000-5,000 টাকা নাও, 2,000-1,000 টাকা নাও, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা টাকা দিলে আমার নাম এন্ট্রি হবে। টাকা দিলে আমি মুক্তিযুদ্ধ, টাকা না দিলে ওরা বলতে আমি মুক্তিযুদ্ধ ন। এখন আপনি যেটা বলতে চাচ্ছেন, আপনি যে মুক্তিযোদ্ধা যে দাবি করতেছেন, জি, আপনি মুক্তিযোদ্ধা যে দাবি করতেছেন, ওইটা আসলে যে প্রক্রিয়াটার মাধ্যমে মুক্তিযোদ্ধা প্রমাণিত হয় সেটা হয়তো মন্ত্রণালয় দেখবে বিষয়টা। তবে এখন অবশ্যই দেখলে আমি যাব, কাগজপত্র দিছি এবং আমার সাক্ষী 17 সালে যাচাই থেকে সাক্ষী 2 জন ক্যান্সারে ফেলাইছে, লন্ড হয়ে গেছে, তারা 2 জন অসুস্থর কারণে যাইতে পারে, একজন গেছে, একজন যাই সাক্ষী দিছে এখানে। সেখানে যে যাচাই বাছাই কমিটি ছিল, আমাদের মিরসরাই থানার বড় মাপের নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ছিল। আচ্ছা, এখন আমার শেষ প্রশ্নটা হচ্ছে, আমাদের বর্তমান সরকার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, জি, তিনি একজন নোবেলজয়ী মানুষ, জি, আমাদের চট্টগ্রামেরই একজন মানুষ। জি, আমিও চট্টগ্রামের চট্টগ্রামের মানুষ হিসেবে না, আপনি বাংলাদেশের বর্তমান সরকার হিসেবে ওনার কাছে আপনার এই বিষয়টা নিয়ে আপনার কি চান ওনার কাছে? আমি আমার প্রাপ্যটা চাই। আমি মুক্তিযোদ্ধা হিসেবে ওনার কাছে কোনো টাকা পয়সা, ঘর বাড়ি, দ্বন্দ্ব, বিল্ডিং আমি কোনো কিছু চাই না, শুধু আমার মুক্তিযুদ্ধের সনদটা আর মুক্তিযুদ্ধের সনদের ব্যাপারটা চাই, এবং আমার মুক্তিযুদ্ধ যেভাবে দশাপতি মুক্তিযুদ্ধ যেভাবে পায়, আমার প্রাপ্যটা আমি চাই। এটাই আপনার চাওয়া? চাওয়া। আমি ডক্টর ইউনূসের কাছে আমার এই প্রাপ্যটা দিলে আমি কৃতজ্ঞতা থাকবে এবং উনাকে অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি আমি। আপনারা আমার ভিডিওটা বিবেচনা করে দেখবেন, এবং আঙ্কেলকে যদি আপনারা কেউ আমার ভিডিওটাতে দেখতেছেন, এরকম কেউ যদি চিনেন, বিষয়টা আপনারা বিবেচনা করে দেখবেন। উনি যে বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছেন আমার ভিডিওটার মাধ্যমে, সেটা কতটুকু সত্য আমরা আসলে সঠিক জানা নেই। তবে আঙ্কেল উনি যে একজন মুক্তিযোদ্ধা দাবি করতেছে, কি জন্য দাবি করতেছে বা কিভাবে দাবি করতেছে, জাস্ট আমরা বিষয়টা একটু তুলে ধরলাম আপনাদের কাছে, বাকিটা আপনারা একটু দেখবেন এবং